সুপ্রিয় দর্শক, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা এবং আমন্ত্রণ জানাই চ্যানেল আইয়ের নিয়মিত আয়োজন রাউন্ড টেবিল দেখার জন্য। আয়োজনের পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকছি আমি সুবর্ণা নওয়াদিন। সেই সাথে আজ আমাদের আয়োজনে আমরা আমন্ত্রণ জানিয়েছি দেশের তিনজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বকে। আমাদের সাথে আমরা পেয়েছি ডক্টর আব্দুল করিম, সাবেক মুখ্য সচিব ও চেয়ারম্যান জাতীয় রাজস্ব বোর্ড, ব্যবস্থাপনা পরিচালক PKSF। সেই সাথে আমাদের আয়োজনে আরও উপস্থিত আছেন আলী আহমেদ, সাবেক সদস্য জাতীয় রাজস্ব বোর্ড, সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউট। সেই সাথে আমাদের আয়োজনে আরও উপস্থিত আছেন মাহাদি হাসান, যুক্তরাজ্য বিএনপি নেতা এবং বিশিষ্ট ব্যবসায়ী। আপনাদের তিনজনকে অনেক শুভেচ্ছা, স্বাগত চ্যানেল রাউন্ড টেবিলে। আমরা আজকে দর্শক আমাদের এই অতিথিবৃন্দকে নিয়ে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো ক্ষুদ্র ঋণ, কর্মসংস্থান এবং সমৃদ্ধি। শুরুতেই আমি আসতে চাই ডক্টর আব্দুল করিম আপনার কাছ থেকে। আমরা জানি যে বাংলাদেশের 54 বছরের যে ইতিহাস, সেই ইতিহাসে বাংলাদেশের সমৃদ্ধি এগিয়ে যাওয়ায় ক্ষুদ্র ঋণ, কর্মসংস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এবং এখন যদি আমরা বলি যে আপনি কিন্তু দীর্ঘদিন এ বিষয়ে কাজ করেছেন এবং PKSF এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে ক্ষুদ্র ঋণের ব্যাপারেও কিন্তু আপনি অনেক পরিকল্পনা যা যুগান্তকারী হিসেবেই বলা চলে। আপনার কাছে আমি একটু জানতে চাই, বর্তমান বাংলাদেশের যে সমৃদ্ধি এবং উন্নয়নের ক্ষেত্রে ক্ষুদ্র ঋণ কীভাবে ভূমিকা রাখতে পারে? আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূস স্যার প্রমাণ করেছেন যে ঋণটা গরিব মানুষের একটা মৌলিক অধিকার। যেমন অন্ন, বস্ত্র, খাদ্য, চিকিৎসা, এগুলো যেমন মৌলিক অধিকার, যাদের টাকা পয়সা নাই, দরিদ্র, ঋণ পাওয়ার অধিকারটা তাদের একটা অধিকার, মৌলিক অধিকার হিসেবে স্যার এটা প্রতিষ্ঠিত করেছেন বিশ্ববাসীর কাছে। এবং তিনি আরও প্রতিষ্ঠিত করেছেন যে ধনীরা ঋণ নিয়ে ফেরত দিতে চায় না, কিন্তু গরিব মানুষেরা যারা ঋণ নিয়ে তারা ফেরত দেয়। তার প্রকৃষ্ট উদাহরণ হলো পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন। এটা সরকার করেছিলেন ক্ষুদ্র ঋণ বিতরণের জন্য এবং ক্ষুদ্র ঋণের মাধ্যমে পল্লী এলাকায় কর্মসংস্থান নিশ্চিত করার জন্য। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের প্রায় 200 এনজিও রয়েছে। এই এনজিওদের মাধ্যমে ক্ষুদ্র ঋণ বিতরণ করা হয় এবং এই ক্ষুদ্র ঋণ আদায়ের হার 98.5%। এটা অবিশ্বাস্য। বড় বড় ঋণ গ্রহীতারা ঋণ ফেরত দেন না। ক্ষুদ্র যারা ঋণ গ্রহণ করেন, প্রান্তিক জনগোষ্ঠী, তারা ঋণ নিয়ে ঋণকে যথাযথভাবে ব্যবহার করেন এবং আবার ফেরত দেন। সরকার নির্ধারিত যে সার্ভিস চার্জ, এটা দিয়ে তারা আয়বর্ধনমূলক কাজ করেন এবং এটাকে আবার ফেরত দেন। বিশ্বের কোথাও 98.5% রিকভারি, লোন রিকভারি বিশ্বের কোথাও নাই। আমাদের শ্রদ্ধেয় ইউনূস স্যার এটা প্রতিষ্ঠিত করেছেন। ক্ষুদ্র ঋণ বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে ক্ষুদ্র ঋণের বিরাট ভূমিকা রয়েছে। এনজিওগুলা ক্ষুদ্র ঋণের মাধ্যমে সরকার নির্ধারিত সার্ভিস চার্জ, PKSFকে কম রেটে সার্ভিস চার্জে সরকার ঋণ দিয়ে থাকে, বিশ্বব্যাংক ঋণ দিয়ে থাকে। PKSF 1-2% বেশিতে প্রান্তিক জনগোষ্ঠীকে ঋণ দেয় এবং সেটাও কিন্তু তাদের জন্য অনেক উপকারী, কারণ তারা ব্যাংক থেকে ঋণ পাওয়ার যোগ্যতা তাদের নাই। কোনো ব্যাংক তাদেরকে ঋণ দেয় না, কারণ তাদের কোলাটেরাল দেওয়ার মতো কিছুই নাই। এনজিওগুলা তাদেরকে কোলাটেরাল ফ্রি ঋণ দেয়, PKSF-এর টাকা, সরকারের টাকা বা ডোনারের টাকা। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে এবং আমরা যদি যোগ করে দিই যে এখানে বিশেষ করে যদি ওমেন এম্পাওয়ারমেন্ট বা নারীর অর্থনৈতিক উন্নয়নের প্রতি আরো বেশি ভূমিকা রেখেছে। ঋণগুলা এনজিওর মাধ্যমে দেওয়া হয়। 96% ঋণ গ্রহীতা মহিলা। এখানে নারীর ক্ষমতায়ন এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে ক্ষুদ্র ঋণের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন ইউনূস স্যারের যে গ্রামীণ ব্যাংক, এটা একাই বিশাল জনগোষ্ঠীকে, সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে, নারীদেরকে
আমরা এই ব্যাপারে ঋণের শুনতে আওতায়। চেষ্টা করব স্যার আপনার কাছ থেকে আরও। আমি আসতে চাই শ্রদ্ধেয় আলী আহমেদ আপনার কাছে। যেমনটি ডক্টর আব্দুল করিম বললেন যে আমাদের আসলে এই যে ক্ষুদ্র ঋণ এবং যেভাবে বাংলাদেশের সমৃদ্ধির পথে কাজ করে চলছে, আপনি সেটাকে কিভাবে মূল্যায়ন করেন? এবং এখন যখন আমরা 2026-এ এসে একটা পরিবর্তন এবং সেই পরিবর্তনের ফলে নতুন যে আসলে অর্থনৈতিক একটা সমৃদ্ধির জন্য আমরা যে পরিকল্পনা করব, কাজ করব, সেখানে আসলে কিভাবে ভূমিকা রাখতে পারে? ভূমিকা অনেক আছে। জাপান আমরা জানি যে একটা অত্যন্ত শিল্পায়িত, অত্যন্ত উন্নত একটি দেশ। আমরা অনেকে জাপানকে নকলও করতে চাই ভালো অর্থে। সেই জাপানেও কিন্তু প্রায় 40% মতো হচ্ছে ক্ষুদ্র শিল্পগোষ্ঠী। এটাই প্রমাণ করে যে যদিও মেগা ইন্ডাস্ট্রি বা বড় ইন্ডাস্ট্রি দেশের বড় উন্নয়নের জন্য দরকার, যেটা 60-এর দশক পর্যন্ত বলা হতো যে দেশের শিল্পায়নের জন্য বড় ইন্ডাস্ট্রি করতে হবে, বড় যোগাযোগ ব্যবস্থা করতে হবে, তার প্রয়োজনীয়তা আমরা অস্বীকার করছি না। কিন্তু সার্বিকভাবে জাতীয় উন্নয়নের জন্য ক্ষুদ্র ঋণের যে ভূমিকা, সেটা এখন সারা বিশ্বে প্রমাণিত। আমাদের উনি বললেন ইতিমধ্যে, জনাব করিম সাহেব, যে একজনের আমাদের প্রফেসর ইউনুস সাহেবের কথাই বললেন, সেটা ছাড়াও আরও অনেকে এখানে করেছে। এগুলো প্রমাণিত সত্য। আজকে জাপানে বা ওই রকম ইভেন ফ্রান্সে অকল্পনীয়ভাবে ওই রকম দেশ কিন্তু অনেক ক্ষুদ্র ঋণের অবদান জাতীয় উন্নয়নে। সুতরাং এর প্রয়োজনীয়তা বা উপকারিতা এটা নিয়ে কিন্তু আজকে আর বিতর্কের কোনো সুযোগ নেই। এবং বাংলাদেশের বর্তমান যে অর্থনীতি গড়ে উঠেছে সেখানে ক্ষুদ্র এবং মধ্যম বা মাঝারি যে আসলে শিল্প, সেটার কিন্তু একটা বড় ভূমিকা রয়েছে। ভূমিকা থাকতেই হবে, কারণ আপনার যেটা ভারী শিল্প যেটাকে বলে, ধরেন বড় একটা স্টিল মিল কিংবা বিশাল একটা ওরকম কারখানা কিংবা একটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, এগুলো দরকার। কিন্তু এখানে সাধারণ মানুষ, তো এটা জাতির জন্য দরকার অবশ্যই, কিন্তু সাধারণ মানুষ এখানে বিনিয়োগও করতে পারে না, কাজও করতে পারে না। আমরা দেখেছি, আমিও কিছু কাজ টাজ করেছি ওইভাবে, যে গ্রামের সাধারণ মহিলারা একটা ল্যাপটপ, যে সরকারি একটু উদ্যোগ গ্রহণ করেছিল, একটা ল্যাপটপ আর একটা মোবাইল ফোন, এই দিয়ে তারা ওখানে একটা মোটামুটি ছোটোখাটোই করেন এবং এলাকার মহিলাদের অনেক সচেতনতা বাড়ে, কাজ বাড়ে, এবং তারা যেসব জিনিস তৈরি করেন হাতে 2-4 জনে মিলে, অদ্ভুত ব্যাপার হচ্ছে এটা পৃথিবীর উন্নত দেশসমূহে রপ্তানি হয় এবং সেগুলো সব টেলিমার্কেটিং। তো এর সম্ভাবনা প্রচুর, এবং গ্রামীণ উন্নয়ন, মহিলাদের ক্ষমতায়ন এবং সমাজের সার্বিক উন্নতির জন্য অন্য বড় শিল্প আসবে, কিন্তু ছোট শিল্প কারখানা, ছোট বিনিয়োগ সাধারণ মানুষের জন্য প্রযোজ্য, যেটা জনাব করিম সাহেব বললেন। যে এবং বলা হয় যে পৃথিবীর অন্যান্য দেশেও তাই, আমি তো বললাম জাপান বললাম, ফ্রান্স বললাম, এরকম সব দেশে কিন্তু এরকম আছে। হঠাৎ আমরা দেখি যে ওদের একটা ঝকমকে একটা অর্থনীতি, কিন্তু পেছনে এই ক্ষুদে ঋণ লোকের। তবে আমাদের মতো জনসংখ্যা যেহেতু ওদের অনেক বিশাল নেই, আমাদের তো জনসংখ্যা অনেক বেশি, সুতরাং বেকারের সংখ্যাও অনেক বেশি, সুতরাং তাদেরকে অনেক দেখি। ওদের দেশে এটা অতটা দৃশ্যমান হয় না, কিন্তু কাজ করে যান। কিন্তু ওখানে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন আছে, ইলেকট্রিসিটি আছে, ট্রান্সপোর্ট আছে, আদার ফ্যাসিলিটিস আছে, ইনফ্রাস্ট্রাকচার খুব ডেভেলপড। কাজেই বোঝা যায় না একটা ক্ষুদ্র ঋণ। ঘরে বসেই একজনে কাজ করলেন, একটা অর্ডার আসলো অনলাইনে, এখন তো আমাদের এখানে হয়েছে, মেইলে আসলো, ওটা বাস পাঠিয়ে দিল, হয়ে গেল ব্যবসায়। সে তো বাজারে চলে গেল বা অন্য কোথাও যায়, আমরা বুঝতেই পারি না যে এই মহিলাটি কিংবা এই লোকটি ক্ষুদ্র ব্যবসায়ী একজন। তো এরকম সম্ভাবনা অনেক। কিভাবে অর্থনীতিতে যোগ করছে, অর্থনীতিতে যে কি করছে, এবং বিশেষ করে অর্থনীতি আপনি জানেন উপরের অংশ যেটা, পৃথিবীর সব দেশেই অর্থনৈতিক অসাম্য আছে, আমাদের এখানেও আছে, অনেক দেশে অনেক বেশি, আমাদের এখানে অতটা বেশি না, বাট আছে। এই অসাম্যটার জন্য সাধারণ মানুষ কিন্তু ওইখানে পৌঁছতে পারে না, বা বড় জোর একটা। আমি যদি আপনাকে এখানে থামাই, যে মানুষ যে পৌঁছতে পারে না, সাধারণ মানুষ কিভাবে আসলে পৌঁছানোর পথটা আরো সহজ হতে পারে, তবে তার আগে আমি মাহদি হাসানের কাছে, মাহদি হাসান আপনার কাছে আসতে চাই। আপনি যেহেতু দীর্ঘদিনের যুক্তরাজ্য জীবন আপনাকে অনেক কিছুতে অনেক অভিজ্ঞতা দিয়েছে, বিশেষ করে যদি আমরা ব্যবসায়িক কর্মকাণ্ড বলি, তাহলে উন্নত দেশগুলোর সাথে বাংলাদেশের ব্যবসায়িক কর্মকাণ্ডের অনেক পার্থক্য রয়েছে। কিন্তু এখন গ্লোবালাইজেশনের এই সময়ে এসে অ্যাট দ্য সেম টাইম আমরা দেখছি যে আমরা অনেক কিছুতে অনেক এগিয়ে। আমাদের দুজন আলোচকই বলেছেন যে আমাদের গ্রামের নারীরা একটু একটু করে স্বাবলম্বী হয়ে উঠছে। আপনাকে যদি আমি কম্পেয়ার করতে বলি, তাহলে আসলে আপনি কি বলবেন যে সেই জায়গাটায় বাংলাদেশের ক্ষুদ্র ঋণ, কর্মসংস্থান এবং সমৃদ্ধির পথে নারীদের যে যোগ, মানে সব মিলিয়ে যে অর্থনীতিতে যোগ, আপনি কিভাবে দেখেন? সত্যি বলতে ক্ষুদ্র ঋণ হচ্ছে অসচ্ছল যারা,
তাদেরকে একটা ঋণ প্রদান করে। এটা ঋণটা হওয়া উচিত যে কোনো শর্ত বিনিময়ে না, যেটা প্রেশার করবে না তাদের উপর, যে এবং সহজলভ্য করে একটা ঋণ প্রদান করা, যার মাধ্যমে অবশ্যই স্পেশালি যারা আছে অসচ্ছল পরিবারগুলো। এবং আপনি নারীদের কথা যদি বলেন, সত্যি কথা বলতে কি, আমাদের সমাজে বাংলাদেশের প্রেক্ষাপটে আমি বলবো, আপনি যদি একটা পুরুষের কথা বলেন, তার কাছে যদি কোনো সেভিংস থাকে, তারা বেতন পাওয়ার পর তারা বাইরে গেলে টাকাটাকে চেষ্টা করবে খরচ করার, যে কোনো কিছুতে অটোমেটিক খরচ হয়ে যাবে। কিন্তু নারীর ক্ষেত্রে ব্যাপারটা ডিফারেন্ট। একটা নারী যদি সে যদি একটা লোন পায় এবং তার যদি একটা সেভিংস থাকে, সে চেষ্টা করবে টাকাটাকে সন্তানের পড়াশোনার পিছনে খরচ করার। সে চেষ্টা করবে টাকাটা দিয়ে, যদি সে সম্ভব, এখন অনেকে সেলাই কাজ করছে আমরা দেখতে, আপনি যদি গ্রাম সাইডে যান এবং শহরে গ্রামে অনেক নারীরা গবাদি পশু পালন করছে, স্বনির্ভর হওয়ার চেষ্টা করছে। তারা যদি কোনো প্রকার ঋণ পায়, তারা এটা ব্যবহার করতে পারে। ইভেন আমি পুরুষ হলেও আমি এটা বলবো যে পুরুষদের চেয়ে নারীরা এর সৎ ব্যবহারটা খুব ভালো করতে পারে। এবং বিভিন্ন গবেষণাই বলে যে নারীরা কাজের প্রতি অনেক বেশি dedicated. They are more dedicated right now because honestly the reason is they've been treated unfairly previously, and that's why if you treat someone badly, honestly he will slowly, you're going to work on him, that person has been treated me badly, so I have to rectify some things, and maybe I need to make myself better to do something. সো দ্যাটস দ্য ওয়ে। এবং উন্নত বিশ্বের সাথে আমাদের সাথে ডিফারেন্সটা হচ্ছে কি, আপনি যদি উন্নত বিশ্বে যান, 100% ট্যাক্স পে করছে তারা, ঠিক আছে, এবং according to that they are getting the advantage. এক্স্যাক্টলি। সো আপনি বাংলাদেশে যদি ইন্ডাস্ট্রিয়ালাইজগুলোতে আপনি সেক্টরে যান, আপনি ইনভেস্টিগেটর যারা ইনকাম ট্যাক্স অফিসাররা ইনভেস্টিগেট করছে, কতটুকু ট্যাক্স তারা পে করছে, 100% ট্যাক্স তারা কীভাবে পে করছে। রপ্তানি তো হচ্ছে আমি ইউকের মার্কেটে প্রত্যেকটা হাই স্ট্রিট থেকে শুরু করে সুপার মার্কেট এবং টপ লেভেল লাক্সারিয়াস শপ পর্যন্ত সব শপই কিন্তু দেখছি রিটেল শপে মেড ইন বাংলাদেশ। All the clothes is made in Bangladesh. I feel proud of that. So now if I come to the point, so garments factories তারা তো রপ্তানি করছে বহির্বিশ্বে, ফার্স্ট ওয়ার্ল্ডে। সো তারা কি 100% ট্যাক্স পে করছে? তারা যদি 100% ট্যাক্স পে করে, সো গভর্নমেন্ট উইল হ্যাভ দ্য মানি, and government can provide some small loan for the poor people who do not have really especially who are surviving. Exactly. আর তাহলে হচ্ছে কি, এই টাকাটা তারা পুয়ার পিপল যারা আছে, যারা অসচ্ছল, তাদের ফান্ড রাইজিং এর ক্ষেত্রে অনেক এক্স্যাক্টলি তারা টাকাটা ব্যবহার করতে পারে। এবং তারা যদি সচ্ছল হয়, সেক্ষেত্রে আমাদের দেশে তারা যদি দৈনন্দিন খরচের জন্য সচ্ছল হতে পারে, তাহলে এটা দেশের জন্য ভালো হবে। আপনি হয়তো বা জানেন যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, হি সেইড we have a plan. So we have a plan, it means there is a massive is a massive plan planning. Actually the plan is not only one, is a massive plan. এর মধ্যে হচ্ছে ফ্যামিলি কার্ড, প্রতিটা ফ্যামিলিকে একটি করে ফ্যামিলি কার্ড প্রদান করবে, এবং সেই ফ্যামিলি কার্ডের মাধ্যমে, ফ্যামিলি কার্ডটা থাকবে হচ্ছে ঘরের মায়ের কাছে, এবং কৃষকদের জন্য কৃষক কার্ড, যেটার মাধ্যমে সে একটা বিমা ব্যবস্থা থাকবে। সো যদি কোনো লস হয় এবং ওই কার্ডের মাধ্যমে সে লোন পাচ্ছে ফার্টিলাইজারের জন্য, মেশিনারিজের জন্য এবং ল্যান্ডের যাবতীয় সারের জন্য, সব কিছুর জন্য, যদি কোনো সেটা দিয়ে একটা কভার করার তখন সুযোগ এক্স্যাক্টলি। আমরা শুনবো আপনার কাছ থেকে, আবার আসতে চাই ডক্টর আব্দুল করিম আপনার কাছে। আমরা যদি দেখি যে এখন বর্তমান বাংলাদেশে যে ডেমোগ্রাফিক ডিভিডেন্স আমরা বলছি, অর্থাৎ আমাদের তরুণের সংখ্যা কিন্তু অনেক বেশি, এবং সেই তরুণদের মধ্যে একটা বড় সংখ্যা বেকার। আপনি আপনার অভিজ্ঞতা থেকে কি মনে করেন যে তাদেরকে আমরা যদি আসলে কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই, সেক্ষেত্রে ক্ষুদ্র ঋণ কিভাবে একটা ভূমিকা রাখতে পারে, এবং সেই ক্ষেত্রে সরকার বা যেগুলো এনজিও বা নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, তারা আসলে সহজে সেটা কিভাবে করতে পারে?
ক্ষুদ্র ঋণের মাধ্যমে এনজিওগুলা এসএমই, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ, কটেজ ইন্ডাস্ট্রি এবং ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠান, যাদেরকে আমরা মাইক্রো এন্টারপ্রাইজ বলে থাকি, এগুলোকে সহায়তা করে এবং বাংলাদেশের গ্রামীণ অর্থনীতির শতকরা 80% কন্ট্রিবিউট করে এই মাইক্রো এবং এসএমইগুলা। এগুলোতে একটা সুবিধা হইলো এগুলো দেশজ টেকনোলজি ইউজ করে এবং যে বেকার জনশক্তি আছে, বিশাল বেকার জনশক্তি, তাদেরকে কাজে লাগায় এট চিপার প্রাইস, এদের কস্ট কম। বাংলাদেশে 1,80,00,000 ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠান আছে, যাদেরকে আমরা মাইক্রো এন্টারপ্রাইজ বলে থাকি এবং এরা আমাদের দেশের জিডিপিতে শতকরা 25% অবদান রাখে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2030-এর মধ্যে এই অবদান হবে 30% এবং এখানে কর্মসংস্থান, ক্ষুদ্র ব্যবসার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি হয়। মাইক্রো এন্টারপ্রাইজের যে সংজ্ঞা সেটা হলো, যদি ম্যানুফ্যাকচারিং হয়, ইন্ডাস্ট্রি হয়, তাহলে 25 থেকে 100 জন কর্মী থাকলে সেটাকে মাইক্রো স্মল ইন্ডাস্ট্রি বলা হবে, আর মিডিয়াম বলা হবে 100 থেকে 250 জনের মধ্যে। কিন্তু ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠান যেগুলা, মুদির দোকান, চায়ের দোকান, অন্যান্য কুমারের দোকান, ইভেন সেলুন, যেখানে 1 জন 2 জন 3 জন লোক কাজ করে, এটাকে ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠান, মাইক্রো এন্টারপ্রাইজ বলা হয়। এটার মাধ্যমে যেমন বেকার জনশক্তিকে কাজে লাগানো যায়, অনুরূপভাবে তাদের উৎপাদিত যে পণ্য, দেশীয় টেকনোলজি, আমাদের বাঁশের তৈরি জিনিস, আমাদের কাঠের তৈরি জিনিস বিদেশে এক্সপোর্ট হচ্ছে। এবং বলা হয় যে আমাদের এই যে এই ধরনের যেগুলো সৃজনশীল পণ্য, যেটা অন্যান্য দেশের তুলনায় আমাদের অনেক বেশি টেকসই এবং চাহিদা সম্পন্ন, এগুলো এক্সপোর্ট করা হচ্ছে। যদি এদেরকে একটু সহায়তা দেওয়া হয়, মার্কেটিং ফ্যাসিলিটিটা দেওয়া হয়, পণ্যের উন্নয়নের জন্য যদি প্রশিক্ষণ দেওয়া হয়, একটু মেশিনারি দেওয়া হয়, এগুলোর ভ্যালু এডিশন হবে এবং পৃথিবীব্যাপী আমরা যে এক্সপোর্ট করছি এটা ভবিষ্যতে আরও বাড়বে। আমার মনে হয় বাংলাদেশের নির্বাচনের পরে যে রপ্তানিযোগ্য পণ্যের বহুমুখীকরণ অত্যন্ত প্রয়োজন, কারণ একটি মাত্র পণ্য গার্মেন্টস, আমরা আমাদের 75-80% ফরেন আর্নিং হলো একটি সেক্টরের উপর। এটা অত্যন্ত রিস্কি এবং পণ্যের যে ডাইভার্সিফিকেশন দরকার, কটেজ ইন্ডাস্ট্রিজ, অন্যান্য আমাদের যে পণ্যগুলা, আমাদের লেদার গুডস, এইটার বিশাল বাজার আছে। অন্যান্য ব্র্যান্ডগুলোতে আমাদের লেদার গুডসের অনেক দাম। এগুলো যদি আমরা রপ্তানি পণ্যের আমরা যদি ডাইভার্সিফিকেশন করতে পারি, আমাদের এক্সপোর্ট বাড়বে। যেগুলো ক্ষুদ্র ঋণ ছাড়াও বড় ঋণগুলোর ক্ষেত্রে যদি আমরা সহজ শর্তে দিতে পারি, তাহলে হয়তো এগুলো আরো বেশি সহজ হবে। কিন্তু ক্ষুদ্র ঋণও যদি সরকার এখন প্ল্যান করতেছে মাইক্রো ক্রেডিট ব্যাংক করার জন্য, সেখান থেকেও সহজ শর্তে কোলাটেরাল ফ্রি লোন পাবে সুবিধাবঞ্চিত লোকজন, বিশেষ করে নারী উদ্যোক্তারা। এই উদ্যোক্তাদের জন্য সুদমুক্ত ঋণ বা কম সুদের ঋণটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এক্ষেত্রে যেগুলো সার্ভিস সেক্টর, সেখানে 1 থেকে 5 জন লোক দিয়েও একটা ক্ষুদ্র প্রতিষ্ঠান করা যায়। এক্ষেত্রে ওদেরকে প্রশিক্ষণ দেওয়া, পিকেএসএফ থেকে আমরা প্রশিক্ষণ দিয়েছি যাতে ক্ষুদ্র ব্যবসা চালাতে পারে। যে একটা চায়ের দোকান করবে, সে চা কিভাবে বানাবে, বাজার কিভাবে করবে, এবং কেউ যদি বকেয়া খায়, অনেকেই গ্রামে বকেয়া খাওয়ার অভ্যাস আছে, সেটা যাতে একটু লিখতে পারে এবং এই প্রশিক্ষণটা দেওয়া হয় এবং যাতে করে 10 জনের কম লোকও থাকে, পারিবারিক সদস্যদেরকে দিয়ে ব্যবসা চালানো হয়। অনেক ধন্যবাদ ডক্টর আব্দুল করিম। আমরা আবার আসতে চাই আলী আহমেদ আপনার কাছ থেকে। আমরা জানি যে যখন একটা ব্যবসা গড়ে ওঠে, সেটা একদম ক্ষুদ্র থেকে শুরু করে মাঝারি বড় ব্যবসা,
তাদের আয় ব্যয়ের সাথে সাথে রাজস্ব আদায়ের ব্যাপারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, যেটা আমাদের বাংলাদেশে কালচার বললে বোধহয় ভুল হবে না, যে সেই কালচারটা গড়ে ওঠেনি এখনো। আমাদের যেই পরিমাণে আসলে উদ্যোগ বাংলাদেশে রয়েছে সেই পরিমাণে কিন্তু রাজস্ব আদায় হয় না, এবং এইবার তো দেখা গেছে যে রাজস্ব ঘাটতি যেটা বলা হচ্ছে, যে আয়ের থেকে ব্যয় বেশি হয়েছে। আপনার কি মনে হয় যে আসলে এই জায়গাটায় কিভাবে আমরা আমাদের যারা নতুন ব্যবসায়ী তরুণ তাদেরকে আমরা কিভাবে উৎসাহিত করতে পারি? প্রথমেই হলো একটা পুরনো বাংলা প্রবাদ আছে, আপনি আচরি ধর্ম অপরের শিখায়। আমরা যদি যারা উপরের দিকে আছেন, মন্ত্রী, এমপি, বড় সরকারি কর্মকর্তা কর্মচারী ইত্যাদি বিভিন্ন বড় বড় লোকেরা, তারা যদি কর দেন তাহলে নিচের লোকেরাও দিবে। আর তারা যদি না দেন, তারা যদি অন্যায় করেন, আমার পিয়নকে যদি আমি মনে করি ও কিছু বোঝে না, আমি রুমের মধ্যে কি করি, এটা সাংঘাতিক ভুল ধারণা। সে বোঝে, এবং তখন সেও কিন্তু দেখে যে স্যারই তো অন্যায় করছে, আমি কেন করব না। আমাদের উদাহরণ হিসেবে উপর থেকে শুরু করতে হবে, এবং তারপরে আপনি যদি নিজে শক্ত থাকেন, কোনো অন্যায় না করেন, তাহলে আমি অন্যায় করলে আমাকে শাস্তি দেওয়ার আপনার নৈতিক অধিকারও আছে এবং দেওয়া উচিত। সুতরাং ওই কাজটা করতে হবে প্রথম। তারপরে প্রশাসনিক কিছু সমস্যা আমাদের আছে, সেটা ওইটাই হঠাৎ হয় না। যেমন কর, সেটা ভ্যাট হোক কিংবা ইনকাম ট্যাক্স হোক, করের যেটা ব্যাপ্তি হওয়া উচিত আমাদের সেই পরিমাণ এখনও নাই। গ্রামে দেশে অনেক বড় বড় হাট বাজার আছে, কিন্তু অনেক বড় স্থায়ী দোকান আছে, তারা কজনের ইনকাম ট্যাক্স দেন না। হয়তো একজন জেলা শহর থেকে একজন ইন্সপেক্টর মাঝে মাঝে ওখানে যায়, ইত্যাদি করে সে চলে আসে। তো আমরা যদি এইখানে আদায় নিশ্চিত করতে পারি এরকম, তার মানে প্রশাসনিক একটা বিস্তৃতি দরকার প্রথম, এবং তাদের প্রশিক্ষণ দেওয়া, এবং তাদের পুরস্কারের ব্যবস্থা যেমন থাকবে, শাস্তির ব্যবস্থাও থাকবে। সেটা করতে গেলে উপরে যারা থাকেন প্রশাসক, আমাদের মতো মধ্যবর্তী বা তার উপরে, তাদেরকে কর্তব্যপরায়ণ হতে হবে। আমি সৎ কথাটা ইচ্ছে করে বলতে গিয়েও বললাম না, কারণ এত বললে হয়তো। এই ক্ষেত্রে আমি যদি আপনাকে স্যার মানে একটা করে সিঙ্গেল পয়েন্টে যদি বলতে বলি, যে বাংলাদেশের এই যে বর্তমানে ক্ষুদ্র ঋণ, কর্মসংস্থান এবং সমৃদ্ধি আমাদের আজকের বিষয়, এই তিনটি বিষয়কে যদি আমরা সত্যিকার অর্থেই নিশ্চিত করতে চাই, তাহলে আপনার কি মনে হয় যে আমাদের 3 পয়েন্টে যদি আপনাকে বলতে বলি, কোন 3টি বিষয়ে সব থেকে বেশি গুরুত্ব দিয়ে কাজ করা উচিত? এদের প্রথম কথা হলো এই যে নিম্নবর্গীয়, যদি শব্দটা এভাবে ব্যবহার করা উচিত নয় বলে আমি মনে করি, নিচের দিকের যারা আছেন সমাজের, হয়তো তেমন কাজকর্ম নেই, শিক্ষা দীক্ষাও তেমনটা নেই, যাদেরকে আমরা এসএমইর মধ্যে বা এমএসএমইও এখন আসেন, মানে মাইক্রো স্মল ইত্যাদি আনতে হবে। এই কারণে তারা দেশের জনসাধারণের একটা বিরাট সংখ্যক। ঢাকায় বড় বড় অনেক ব্যবসায়ী আছেন, অনেক হাজারি কোটিপতিও আছেন, ভালো তারা আছেন, তাদেরকে আমরা মেরে ফেলতে চাই না, কিন্তু তাদের থাকার কি মানে হয় যদি নিচের সাধারণ মানুষ খাবার না পায়, তার সন্তান যদি পড়ার সুযোগ না পায়, তার চিকিৎসার ব্যবস্থা না থাকে। সুতরাং আমাদের দেশে এখন পর্যন্ত, ভবিষ্যতে হয়তো আরও 50-100 বছরে যদি পুরো ইন্ডাস্ট্রিয়ালাইজড হয়ে আমরা শহরকেন্দ্রিক হয়ে যাই তখন, কিন্তু এখন আমাদের উন্নয়নটা গ্রামমুখী হতে হবে। আমি বলি না শহরকে বাদ দিতে হবে, শহরে যেখানে রাস্তা লাগবে, যেখানে যা কিছু লাগবে, এয়ারপোর্ট লাগবে, রেল সবই হবে, কিন্তু সাধারণ মানুষেরটা অগ্রাধিকার দিতে হবে। সেখানে স্কুল চাই। আজকে কেন ঢাকার কয়েকটা স্কুলেই সবাই ভর্তি হওয়ার জন্য চেষ্টা করে? গ্রামে কি ভালো ছাত্র নাই? আমরাই তো গ্রাম থেকে আসছি, ভালো ছাত্র তো লোকেরা বলতো, কিভাবে হয়? কাজেই আপনার গ্রামের দিকে কাজ করছেন, আপনার ভালো শিক্ষার ব্যবস্থা করতে হবে, সেজন্য ভালো শিক্ষকের দরকার, সেজন্য শিক্ষকের ভালো বেতন দেওয়া দরকার। এই যে কয়েকটা পদক্ষেপ সম্প্রতি নেওয়া হয়েছে, আমি এটা প্রশংসা করি, কিন্তু এটাকে আরও বেশিরভাগই নিতে হবে। ইভেন পশ্চিমবাংলায় কাছে সেখানে বহুত পিএইচডি হোল্ডার আছে প্রাইমারি স্কুলে, তার যদি বেতন থাকে, স্ট্যাটাস থাকে, তাহলে করবে না। আমাদের শিক্ষার অবস্থাটা বাড়াতে হবে, শিক্ষার ব্যাপ্তি বাড়াতে হবে, গুণগত মান বাড়াতে হবে, এবং তারই সঙ্গে সাধারণ মানুষ যারা গ্রামে আছে, একটা ভালো হচ্ছে এলজিআরডি আগে থেকেই করেছে, রাস্তাঘাট হয়ে যোগাযোগ ব্যবস্থাটা ভালো হয়েছে, এটা আরও উন্নত হতে হবে, এবং এখনও সব গভর্নমেন্টই আরও করবেন, আগামী গভর্নমেন্টও করবেন। এই গভর্নমেন্টের একটু সীমাবদ্ধতা আছে, এটা তো একটা অস্থায়ী সরকার, বাজেটের যথেষ্ট নেই। নির্বাচিত সরকার আসলে আমরা আশা করব তারা এই দিকগুলো খুব ভালো করে খেয়াল করবেন। আমি সব সরকারকে বলি, এসে তারা দুর্নীতি দমন করবেন, দুর্নীতি দূর করবেন ইত্যাদি কথা বলেছেন, কিন্তু শেষ পর্যন্ত প্রায় অধিকাংশই দুর্নীতির দায় মাথায় নিয়ে সরে দাঁড়িয়েছেন। এটা খুব দুঃখজনক। তো সুতরাং এই দুর্নীতির দিকটা
খুব ভালো করে খেয়াল করতে রাশ হবে। টেনে ধরতে হবে। জি। অনেক ধন্যবাদ। আমরা আসতে চাই মাহাদী হাসান আপনার কাছ থেকে। এই যে আসলে আপনি যেমন করে বললেন, অভিজ্ঞতার আলোকে আপনি বলে যে বাংলাদেশের নারীদের এগিয়ে যাওয়া এবং সব মিলিয়ে আপনার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে পরিকল্পনা, সেখানে আপনি কিভাবে আসলে স্বপ্ন দেখেন বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশের জন্য, এবং বাংলাদেশে যদি বিনিয়োগের প্রশ্ন বলি তাহলে সেটা নিয়ে আপনার কোনো পরিকল্পনা রয়েছে কিনা? ইফ ইউ গো ব্যাক রিটার্ন মালয়েশিয়া এবং বাংলাদেশ, আমরা কিন্তু সেম টাইমেই আমাদের স্বাধীনতা অর্জন করেছিলাম। এবং মালয়েশিয়া আমাদের চেয়ে 1 বছর পরে হ্যাঁ, বাংলাদেশ পরে, মালয়েশিয়া আমাদের বাংলাদেশের থেকে পরে। 1 বছর দেখুন, আর সেক্ষেত্রে মালয়েশিয়া তারা সব কিছু পরিকল্পিতভাবে করেছিল। আর যেই ব্যাপারটা জিয়াউর রহমান চেয়েছিল যে পরিকল্পনার মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 19 দফা একটা পরিকল্পনা করেছিলেন, যে পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেছিলেন। তো তিনি শহীদ হওয়ার পরে যাই হোক, দলের সব কিছু, দেশের অবস্থা অনেক পরিবর্তন হয়েছিল। কিন্তু বর্তমানে আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান কিন্তু সেই 19 দফাকে 31 দফায় এক্সটেন্ড করে 31 দফা বানিয়েছে, যে আমরা যাতে মালয়েশিয়া যেভাবে তারা যদি পারে পরিকল্পনার মাধ্যমে সুন্দর একটা সমৃদ্ধ দেশ গড়ে বিশ্বের তুলতে। মধ্যে একটা উন্নত কান্ট্রিতে পরিণত হতে আমরা কেন পারবো না? আমাদের কিসের অভাব? আমরা যদি উফিল্লোকে আমাদের রাস্তাঘাট এখানে আপনি যদি গুলশান এলাকায় দেখেন, গুলশান এলাকাটা পরিকল্পিত, বাড্ডা এলাকাটা অপরিকল্পিত। গতকালকে পার্থক্যটা চোখে পড়ে খুব এক্স্যাক্টলি সহজেই। গতকালকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান একটা ক্লিয়ারলি বলেছেন যে বিএনপি সরকার গঠন করলে করাইল এলাকায় যেই লোকগুলো আছে, অসচ্ছল পিপল বসবাস করে, আপনি জানেন যে করাইল এলাকাতে প্রচুর পরিমাণ অসচ্ছল পিপল বসবাস করে, ছোট ছোট ঘর করে। যাদের ভূমিকা আসলে আমরা যদি বলি যে গুলশান বনানী সহ ওদিকের যে কর্মজীবন মানুষের, সেখানে কিন্তু তাদের ভূমিকা অসামান্য, কিন্তু তাদের জীবন ব্যবস্থাপনা একেবারেই মানসম্মত নয়। তারা ওই Exactly. উন্নত এলাকার খাবারের ব্যবস্থা করে, রান্না করে, সব গাড়ি কিছু। চালায়। ওই ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এটা ক্লিয়ারলি মেসেজ দিয়েছেন যে বিএনপি সরকার গঠন করলে ইনশাআল্লাহ অ্যাপার্টমেন্ট করে প্রত্যেকের নামে অ্যাপার্টমেন্ট দেওয়া হবে। সো যারা এখন ছোট ছোট ঘর করে আছে তাদেরকে প্রপার বাসা করে ওখানে তাদেরকে বাসস্থানের ব্যবস্থা করা হবে, ওখানে প্রপার শিক্ষা এবং চিকিৎসার ব্যবস্থা করা হবে। যে চিকিৎসা। অনেক ধন্যবাদ মাহাদি, আপনি খুব চমৎকার করে বলেছেন আপনাদের দলের যে পরিকল্পনার কথা। আমরা বিশ্বাস করি যে দলমত নির্বিশেষে বাংলাদেশে গিয়ে যাওয়ার ক্ষেত্রে বাংলাদেশের যে সমৃদ্ধি সেটার পথে জনগণ সহ সবাই কাজ করবে। এবং আজকে যে বিষয়গুলো এসেছে, রাজস্ব প্রদান, নারীদের ক্ষমতায়ন এবং সাধারণ মানুষের জন্য তাদের একটা উদ্যোগকে সমর্থন দেওয়ার জন্য নিশ্চয়ই সরকারি বেসরকারি সব ধরনের প্রতিষ্ঠান সহায়তা করবে। আমরা প্রত্যাশা করি সবসময় আমরা এইভাবেই বাংলাদেশের সমৃদ্ধির পথে কাজ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ সুন্দর থাকবেন চ্যানেল আইয়ের সব আয়োজনের সাথে।